আজকে একটা কমন টপিক নিয়ে কথা বলবো। আপনি একজন স্বামী, আপনার ছোট একটা বাচ্চা আছে, স্ত্রী আছে, আর বাবা মা। এই ৫ জনের সংসার। তো বাবা মার সঙ্গে আপনার স্ত্রীর একদম পরিমাণ হচ্ছে না। তারা কিছু একটা বলছে, স্ত্রীর সহ্য হচ্ছে না। স্ত্রী কিছু বলছে, তাদের সহ্য হচ্ছে না। ঝগড়া, ঝামেলা, অশান্তি লেগেই আছে। এখনো পর্যন্ত থানা পুলিশ হয়নি। কিন্তু আপনার মনে হচ্ছে যে কোনো মুহূর্তে একটা বড় অশান্তি হতে পারে। তো এই কথা মাথায় রেখে আপনি চাইছেন যে এগুলো মিটে যাক, কিন্তু কোনোভাবেই মেটাতে পারছে না। আর স্ত্রী বলছে আমি এখানে থাকবো না, আমি এদের সঙ্গে থাকবো না, আমি আলাদা হব। তুমি চলো আমার সঙ্গে অন্য কোনো জায়গায়, না হলে আমাকে ছেড়ে দাও, আমি গিয়ে বাপের বাড়িতে থাকি বা অন্য জায়গায় আমি সেলফ অ্যারেঞ্জমেন্টে থাকি আমার মেয়েকে নিয়ে। আপনি আপনার মেয়েকে ছেড়ে থাকতে পারবেন না, আর আপনার বাবা মাও আপনার মেয়েটিকে ছাড়বে না, মানে আপনার একটি কন্যা সন্তান আছে তাকে ছাড়বে না। ছাড়বে না ইন দ্য সেন্স ভালোবাসা যেটা দাদু ঠাকুমার থাকে, সেটাই আপনার বাবা মায়ের ওই সন্তানটার প্রতি আছে। কারণ তারাও কিন্তু তাকে মা বাবার নতুন করেই মানুষ করেছে, তেল মাখানো, স্নান করানো, আর যে যে কাজগুলো থাকে প্রত্যেকটাই তারা পার্টিসিপেট করেছে। তাই তাদেরও একটা বাবা মার মতনই আপনার যে সন্তান, তাদের যে নাতনি, তাদের প্রতি, তার প্রতি একটা টান আছে। আর আপনার স্ত্রী আইনি বলে বলিয়ান, সেও বলছে দেখো সোজা আঙুলে যদি ঘি না ওঠে আমি কিন্তু আঙুল বেঁকাবো। বুঝতেই পারছেন তো কোন ইঙ্গিত দিচ্ছে। তো এক্ষেত্রে আপনি কি করবেন? এই পরিস্থিতিতে আপনার প্রথম এবং প্রধান কাজ হলো ধৈর্য ধরে আইনি এবং মানসিক ভারসাম্য বজায় রাখা। কোনো তাড়াহুড়ো করে সিদ্ধান্ত একদম নেওয়া যাবে না। আপনি একজন হিন্দু এবং ভারতীয় নাগরিক হওয়ায় দেশের আইন আপনাকে আপনার যে পরিবার ও আপনার স্ত্রী উভয়ের প্রতি দায়িত্ব পালনের জন্য সমান অধিকার দেয়। ভারতীয় আইন অনুসারে কোনো স্বামী যদি তার বৃদ্ধ বাবা মায়ের দেখাশোনা করতে চান, তবে সুপ্রিম কোর্টের বিভিন্ন রায় অনুযায়ী স্ত্রী তাকে জোর করে বাবা মায়ের থেকে, মানে তার যে শ্বশুরশাশুড়ি, তার থেকে আলাদা করতে পারেন। এরকমই একটা জাজমেন্ট আছে, নরেন্দ্র ভার্সেস কে মিনা। এই মামলাটা কিন্তু একটা যুগান্তকারী জাজমেন্ট। তবে এই সাথে সাথে স্ত্রীরও কিন্তু সম্মানজনকভাবে বাঁচার এবং মানসিক শান্তি তার বজায় রাখার অধিকার রয়েছে। তবে একটা কথা, যদি পরিস্থিতি কোনোভাবেই আলোচনার মাধ্যমে সমাধান না হয়, তবে আইনি জটিলতা থেকে নিজেকে এবং আপনার পরিবারকে, অর্থাৎ আপনার বাবা মাকে বাঁচানোর জন্য এই পদক্ষেপগুলো আপনি নিতেই পারেন। যেমন প্রথম যেটা, সেটা হলো বিয়ের অধিকার পুনরুদ্ধার, অর্থাৎ রেস্টিটিউশন অফ কনজুগাল রাইটস। ধরুন আপনার স্ত্রী ঝগড়া ঝামেলা করে বাপের বাড়িতে চলে গেল, আপনি কি করবেন? থানায় একটা জেনারেল ডায়েরি করবেন এবং জেনারেল ডায়েরি করে সেই রেফারেন্স নিয়ে আপনি একটা রেস্টিটিউশন অফ কনজুগাল রাইটস এর সেকশন 9 হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955 অনুসারে একটা মামলা করবেন যে স্ত্রীকে ফিরিয়ে আনার জন্য। সেই মামলা করবেন ডিস্ট্রিক্ট কোর্টে, এবং এই ফ্যামিলি কোর্টে বা ডিস্ট্রিক্ট কোর্টে এই মামলাগুলো যখন করবেন, তারপর কোর্ট একটা অর্ডার দেবে এবং তাকে ফিরে আসতে হবে। যদি সে ফিরে না আসে, জাস্টিফাইড রিজন না দেখাতে পারে, তাহলে সেই রেফারেন্স নিয়ে বা এই যে নন কমপ্লায়েন্স হলো কোর্টের অর্ডারটাকে মানলো না, সেইটাকে কোর্টকে জানাবেন এবং সেখানে যে অর্ডার হবে সেই অর্ডার কপিটা নিয়ে বা সেই যে প্রথম যে ডিগ্রিটা হয়েছিল রেস্টিটিউশন অফ কনজুগাল রাইটের আরসিআর নিয়ে আপনি পরবর্তীকালে ডাইভোর্স মামলা করতে পারেন। এটা আপনার একটা অধিকার। ডাইভোর্সের কথা আপনাকে বলা মানে অধিকারটা জানিয়ে রাখলাম। আপনাকে ডাইভোর্স নেওয়ার জন্য আমি কখনোই প্ররোচিত করলাম না, কারণ আমি চাই প্রত্যেকটা স্বামী স্ত্রী সুখে শান্তিতে সংসার করুন। এছাড়া ধরুন আপনার স্ত্রী আপনার সঙ্গেই আছে, আপনি কিন্তু ভাড়া বাড়িতে থাকার বিকল্প চিন্তা করতেই পারেন। আইনতভাবে স্ত্রী যদি যৌথ পরিবারে থাকতে না চান, তাহলে কিন্তু সুপ্রিম কোর্টে কিছু রায় বলা হয়েছে যে স্বামী যদি তার বাবা মায়ের দেখাশোনার পাশাপাশি স্ত্রীর জন্য আলাদা থাকার ব্যবস্থা করেন, তবে তা অপরাধ নয়। তবে আপনার ক্ষেত্রে যেহেতু আপনার বাবা মা নাতনিকে ছাড়তে চাইছেন না, মানে নাতনিকে থাকতে পারবেন না, আপনিও যৌথ পরিবার ভাঙতে চান না, তাই স্ত্রীকে বোঝানোই আইনি দিক থেকে আপনার অবস্থানকে আরো শক্তিশালী করবে। মানে স্ত্রীকে বোঝাতে হবে, বাবা মাকে বোঝাতে হবে, কারণ বাচ্চার কথাটা তাদের মেনশন করতে হবে এবং বলতে হবে দেখো বাচ্চাটির প্রতি তাদেরও কিন্তু অধিকার আছে, কারণ তারাও কিন্তু তাকে মানুষ করেছে। তাই আইনি রাস্তায় যাওয়ার আগে, আইন তো শেষ রাস্তা বলুন, তার আগেই চেষ্টা করুন ঘরোয়াভাবে যেটাকে মিটিয়ে নেওয়া যায়। যদি মধ্যস্থতার মাধ্যমে যদি আপনি নিজে না পারেন, আপনার শ্বশুরবাড়ির লোক বা আপনার স্ত্রী যাকে মানে তার সঙ্গে কথা বলুন। একটা সবাই মিলে কথা বলে মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। ইচ্ছা করলে ম্যারেজ কাউন্সিলরের সঙ্গে কথা বলতে পারেন, ডিস্ট্রিক্ট প্রোটেকশন অফিসারের সঙ্গে কথা বলতে পারেন। এইসব পদ্ধতিগুলো অ্যাপ্লাই করবেন, তারপরে নয় বড় ডিসিশনগুলো নেবেন। মিথ্যে মামলা থেকে বাঁচার জন্য কিন্তু আগে থেকেই ভেবে রাখতে হবে। এই পরিস্থিতিগুলোতে অনেক সময় স্ত্রী 498 আইপিসি কেস করেন, যা নতুন আইনের সেকশন 85 বিএনএস এর মামলা করেন।
ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্টের মামলা করেন, এছাড়াও নানা রকম আইপিসি সেকশনে মামলা করেন বা বিএনএসএস সেকশনে মামলা করেন। তো সেই মামলাগুলো থেকে বাঁচতে আগে থেকেই নিজের বাবা মাকে বাঁচাতে কিছু পদক্ষেপ নিয়ে রাখতে হবে। সেটা হলো বাড়িতে পারলে সিসিটিভি ক্যামেরা লাগাবেন। অবশ্যই সেখানে এটা ডিসপ্লে থাকবে যে সবাই সিসিটিভি সার্ভেলেন্সের আন্ডারে আছে, আর এইটাকে অবশ্যই ছবি তুলে রাখবেন যে সিসিটিভির নিচে সেটা লেখা আছে বা বাইরে এমন জায়গায় লেখা আছে যেটা ভিজিবল, সবাই যাতে বাড়িতে ঢোকার সময় বা বেরোনোর সময় বাড়ির মানুষরা দেখতে পায়। ইচ্ছে করলে আপনি সেটাকে ভিডিও রেকর্ডিং করতে পারেন, অশান্তি যখন হবে, কোন ইস্যু নিয়ে ঝগড়া হচ্ছে, কি হচ্ছে, এগুলো আগে থেকেই ছবি, ফটোগ্রাফস এগুলো রেখে দেবেন। স্ত্রী যদি ঘরে ভাঙচুর করে, পারলে জেনারেল রেডি করে রাখবেন, ওই বললাম। পুলিশকে বলবেন যে এই মুহূর্তে অ্যাকশন চাইছি না, যাতে বাড়িতে এসে পুলিশ এনকোয়ারি না করে, সেটাও একটা ব্যবস্থা করে রাখবেন। আর সেটা অনেক সময় পুলিশ বেশিরভাগ ক্ষেত্রেই মেনে নেয়। আপনি লিখে দেবেন নিজে যে আমি এই মুহূর্তে পুলিশ অ্যাকশন চাইছি, আমি জাস্ট ফিউচার রেফারেন্সের জন্য জেনারেল রেডি করছি। তো ভবিষ্যতে যদি স্ত্রী কেস করবে, এরকম যদি টাইট দেবে, এরকম যদি কথা বলে থাকে, এরকম যদি কোনো মেসেজ করে থাকে, এরকম যদি কোনো অডিও ক্লিপিংস থেকে থাকে বা চ্যাটস হিস্ট্রি থেকে থাকে, সেগুলো যত্ন করে রেখে দেবেন ভবিষ্যতের কথা মাথায় রেখে। যদি এরকম হয় স্ত্রী বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, অবশ্যই আপনার পাড়ার যারা লোকজন আছে, বিশিষ্ট লোকজন বা আপনার প্রতিবেশী তাদের ডাকবেন এবং স্ত্রী যে মালগুলো নিয়ে যাচ্ছে বাড়ি থেকে বা তার যে স্ত্রী ধরনের আর্টিকেলসগুলো নিয়ে যাচ্ছে, সেগুলো একটা চেক লিস্ট বানাবেন, ইনভেন্টারি লিস্ট বানাবেন, সেখানে স্ত্রীকে সই করিয়ে নেবেন এবং পাড়ার লোকরা যদি সই করতে চায়, জোর করার ব্যাপার নেই, সই করতে চাইলে অবশ্যই সই করিয়ে নেবেন, ভবিষ্যতে আপনাদের কাজে লাগতে পারে। আর সিসিটিভি অবশ্যই লাগাবেন, কারণ এই পরিস্থিতি সিসিটিভি প্রচন্ড প্রয়োজন, কারণ এখন যখন বুঝতেই পারছেন আর থমথমে পরিবেশ, যখন যে কোনো মুহূর্তে একটা বড় ঝামেলা লাগতে পারে, তাই আগে থেকেই আপনাদের প্রিপেয়ার থাকতে হবে এবং আগে থেকেই এই ব্যবস্থাগুলো নিয়ে রাখতে হবে। কারণ মাল নিয়ে বেরিয়ে গেল, কারা কারা আসছে, কি আসছে, কারা সঙ্গে এসেছিল, কোন গাড়িতে মালগুলো নিয়ে গেল, এগুলো না থাকলে পরে বলবে আমি কিচ্ছু মাল নিয়ে নিয়ে এক কাপড়ে বেরিয়ে গেছি। এই অভিযোগগুলো স্ত্রী আনবেন। অনেক সময় হয় বাড়ি থেকে 498 আইপিসি মামলা বা সেকশন 85 বিএনএস এর মামলা করেন, তো এক কাপড়ে বাড়ি থেকে আমি রাত্রিবেলা বের করে দিয়েছি, কিন্তু এই সিসিটিভি করে থাকলে কোন টাইমে বেরিয়েছে, কথা দিকে বেরিয়েছে, ডেট ধরুন ডিফার করছে, টাইম ডিফার করছে, এক কাপড়ে বেরোননি, মালপত্র নিয়ে বেরিয়েছেন, এগুলো মিথ্যে অভিযোগ। এগুলো যদি কখনো করেন, আপনিও সঙ্গে সঙ্গে কাউন্টার মামলা করবেন যে মিথ্যে অভিযোগ করছে, এই যে এভিডেন্সেসগুলো এগুলোকে সংযুক্ত করে। এক্ষেত্রে আপনার নামে যদি 498 আইপিসি বা সেকশন 85 বিএনএস এর ফলস কেস হয়, তাহলে তো আপনি অ্যাকিউটাল হবেনই, পাবেনই অনারেবল অ্যাকিউটাল, কিন্তু সঙ্গে সঙ্গে আপনার স্ত্রী যে মিথ্যে মামলাটি করেছেন আর বাড়ি চলে গেছেন, তাকে কিন্তু জেল কাটতে হবে যদি মিথ্যে মামলাটা প্রমাণ হয়ে যায়। তাই ক্ষমা তাকেই করুন যে ক্ষমার উপযুক্ত। ক্ষমা করে করে আজকে এই অবস্থায় এসে দাঁড়িয়েছে। তাই ক্ষমা করার আগে কাকে ক্ষমা করছেন আর সে আপনার কত বড় ক্ষতি করতে যাচ্ছিল, সেটা মাথায় রেখে ক্ষমা করবেন। কারণ শাস্তি যদি না হয়, পাঁচটা মানুষ সেখান থেকে শিক্ষা নেবে না। আর যারা ধরুন আজকে দেয়ালে পিঠ থেকে গেছে, তারাও মনের যুগটুকু পাবে। তারা ভাববে যে ভারতীয় আইনটা এক পেশে, শুধু মেয়েরাই এই আইনের যা সুযোগ সুবিধা পাবে আর ছেলেরা কিচ্ছু পাবে না। কিন্তু এটা তো ভুল বলুন, সবার জন্যই তো আইন, সবাই সমান অধিকার পাবে, এটাই কিন্তু আইনে বলা আছে। হ্যাঁ, তাদের জন্য বিশেষ কটা সেকশন আছে, এরকম নয় যে প্রত্যেকটা সেকশনই তাদের জন্য, কয়েকটা সেকশন তাদের জন্য বিশেষ ভাবে তাদের সুবিধা দেওয়া আছে। তবে মিথ্যে অভিযোগ করে তারা সুবিধা নেবে তার জন্য, তারা যাতে অত্যাচারিত হলে তারা যাতে এই আইন মোতাবেক যাতে সুরক্ষা পেতে পারে তার জন্য আইন। আর যদি জেনারেল ভাবে সবার সঙ্গে অত্যাচার, আপনাকে মারধর করে, ঘরের জিনিসপত্র ভাঙচুর করে, আমার মা আমাকে ভাঙচুর করে, মারধর করে, জিনিসপত্র চুরি করে, থ্রেটনিং করে, মিথ্যে অভিযোগ করে, এগুলোর জন্য তো সবার জন্য সমান আইন, এই সুবিধাগুলো নিন। আপনার স্ত্রী যদি কেস করে, চেষ্টা করবেন আপনাদেরও আইন কি সুরক্ষা আছে, আইন অধিকার আছে, সেগুলোকে প্রয়োগ করুন। একজন দক্ষ অভিজ্ঞ আইনি বিষয়ে কথা বলবেন এবং তবেই অগ্রসর হবেন। আর একটা কথা, সেটা হলো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবার সঙ্গে শেয়ার করবেন, কারণ অনেকেই জানে না এই পরিস্থিতিগুলোতে কি করবেন। তাই এই পরিস্থিতিগুলোতে কি করবেন তার একটা সাজেস্টিভ ভিডিও আমি বানিয়েছি। আজকে আসছি, ভালো থাকবেন। আগামী ভিডিওতে আবার নতুন নতুন টপিক নিয়ে, নতুন নতুন জাজমেন্ট নিয়ে হাজির হবো। ততক্ষণের জন্য নমস্কার, ধন্যবাদ।